ভূমি মালিকদের জন্য জরুরি একটি সংবাদ। এখন থেকে বাংলাদেশের কোনো অঞ্চলে বা কোনো মৌজাতে নতুন করে আর কোনো জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে না। বাংলাদেশের ইতিহাসে আমরা যদি দেখি তাহলে সিএস রেকর্ড হয়েছে ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে হয়েছে এসএ রেকর্ড অর্থাৎ স্টেট অ্যাকুইজিশন, এবং বর্তমানে অর্থাৎ বাংলাদেশ সরকার ক্ষমতায় আসার পরে কোথাও বিআরএস রেকর্ড হয়েছে, আরএস রেকর্ড হয়েছে, এমনকি বিএস সার্ভে হয়েছে। তবে নতুন করে এই জরিপগুলো সকল জায়গায় যেখানে যেখানে চলমান ছিল সকল জায়গায় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নতুনভাবে আর কোথাও কোনো ধরনের কোনো জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে না। হঠাৎ করে সরকারের পক্ষ থেকে কি কারণে এই জরিপ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এ নিয়ে সরকারের পরবর্তী প্ল্যান কি, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে যেমন বিস্তারিতভাবে আলোচনা থাকবে, ঠিক তেমনইভাবে যারা এখনও জরিপে নিজেদের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারেনি বা যারা এখনও জরিপে নাম অন্তর্ভুক্ত হয়ে রেকর্ড অফ রাইটস অনুযায়ী জমির মালিকানা লাভ করতে পারেনি, তাদের জন্য করণীয় কি সে সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা থাকবে। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হতে পারবেন। সাধারণত যখন কোনো অঞ্চলে জরিপ কার্যক্রম পরিচালিত হয় তখন দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে সরকার জরিপ কার্যক্রম পরিচালনা করে। তার ভিতরে এক নম্বর যে উদ্দেশ্যটা থাকে সেটা হচ্ছে কোনো অঞ্চলে যখন জমি হাত বদল হয় অর্থাৎ মালিকানার যখন হাত বদল হয় ঠিক তখনই পূর্বের মালিকের নাম পরিবর্তন করে বা পূর্বের রেকর্ড থেকে পূর্বের মালিকের নাম যেমন পরিবর্তন না করে পূর্বের রেকর্ড বজায় রেখে নতুন করে নতুন রেকর্ডে আবার সেই নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু রেকর্ড কার্যক্রম সরকার পরিচালনা করে। আরও একটি উদ্দেশ্য থাকে, অনেক সময় দেখা যায় যে উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি কোনো একজন ব্যক্তি যখন মারা যায়, মারা যাবার পর ওয়ারিশ সূত্রে যারা মালিকানা লাভ করে তাদের নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের পক্ষ থেকে এই জরিপ কার্যক্রম পরিচালিত হয়। আবার এমনও হয় যে পূর্বের রেকর্ডে কোনোভাবে ভুল হয়েছিল, সেই ভুলের কারণে হয়তো মামলা চলমান ছিল বা দুইটা পক্ষের ভিতরে মামলা হয়েছিল বা অন্য কোনো কারণে দেওয়ানি মামলা চলমান ছিল, এক্ষেত্রে এই মামলার নিষ্পত্তি হয়ে গেছে ইতোমধ্যে, কিন্তু মামলার নিষ্পত্তি হওয়ার পরেও এই যে নতুনভাবে যিনি মালিকানা লাভ করেছিল উনি এখনও রেকর্ড অফ রাইটসে বা রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে মালিকানা লাভ করতে পারেনি, যার কারণে সরকারের পক্ষ থেকে এই রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হয় এবং নতুনভাবে যারা মালিকানার দাবিদার বা নতুনভাবে যারা মালিকানা লাভ করছে তাদের নামে খতিয়ান প্রস্তুত করা হয়। এটাই হচ্ছে এক নম্বর উদ্দেশ্য। দ্বিতীয় যে উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে খতিয়ানে ভূমি মালিকদের নামে নামে যে মালিকানার প্রমাণ প্রদান করা হয় সেটার আলোকে আবার ম্যাপ বা নকশা প্রস্তুত করা হয়। খতিয়ানে যেমন মালিকানার নির্দিষ্টভাবে 9টা মৌলিক কলাম থাকে, অর্থাৎ মালিকের নাম ঠিকানা বিবরণী থাকে, অংশ থাকে, জমির শ্রেণী থাকে, জমির পরিমাণ থাকে, দাগ নাম্বার দেওয়া থাকে। ঠিক তেমনইভাবে যখন ম্যাপ বা নকশা প্রস্তুত করা হয় ওই ম্যাপ বা নকশাতে ওই যে খতিয়ানে ভূমি মালিকের যে দাগ নাম্বার দেওয়া হয়েছে সেই দাগ নাম্বার অনুযায়ী জমির পরিমাণ কতটুকু সেটা ম্যাপে বা নকশায় আবার উল্লেখ করা হয়। তো প্রিয় ভিউয়ার্স, এই দুইটা উদ্দেশ্যকে টার্গেট করে কোনো একটি অঞ্চলে সাধারণত জরিপ কার্যক্রম পরিচালিত হয়। তবে এখন পর্যন্ত যেহেতু বাংলাদেশে যে জরিপগুলো হয়েছে প্রত্যেকটা জরিপেই দেখা গিয়েছে যে অসংখ্যবার এই কার্যক্রম বা এই হালনাগাদ করতে যেয়ে বা ম্যাপ প্রস্তুত করতে যেয়ে অসংখ্য জায়গায় ভুল করা হয়েছে জরিপ কারিগণ দ্বারা। এই যে জরিপ কারিগণ যারা ভুল করেছে এই ভুলের কারণে কিন্তু একজন ভূমি মালিক তাকে হয়তো পরবর্তীতে বছরের পর বছর খেসারত দিতে হচ্ছে। খেসারতটা কীরকম? তিনি জমির লিগ্যাল মালিক কিন্তু তার নামে রেকর্ডে নামই আসেনি, অর্থাৎ তার জমির মালিকানার সকল রিকোয়ারমেন্টস রয়েছে, সকল ডকুমেন্টসগুলো তার কাছে আছে, কিন্তু এরপরও তাকে জমির মালিকানা প্রদান করা হয়নি বা রেকর্ডে অন্য কারোর নামে সেই জমি প্রদান করা হয়েছে। আবার এমনও হয়েছে যে ওনাকে যদি রেকর্ডে নাম প্রদান করা হয়েও থাকে তাহলে দেখা গিয়েছে যে ওনার হিস্সা অনুযায়ী যতটুকু প্রাপ্য সেই পরিমাণ মালিকানা ওনাকে প্রদান করা হয়নি। অনেক সময় ওনার হয়তো জমির পরিমাণ দলিলে আছে 20%, উনি লিগালি জমির মালিকও 20%, দলিলে একটা নির্ভুল দলিল, এই 20% জমি ওনার খতিয়ানে ওঠার কথা বা ম্যাপেও ওঠার কথা। তো দেখা যাচ্ছে যে ম্যাপে হয়তো ওনার খতিয়ানে ওনার 20% উঠেছে, যখন খতিয়ান প্রস্তুত হয়েছে নতুন করে তখন 20% ওনাকে দেওয়া হয়েছে, কিন্তু ওনার যে দাগ নাম্বারটা সেই দাগ নাম্বারে 20%-এর জায়গায় হয়তো 15% হয়ে গেছে বা এক কথায় 20-এর কম হয়ে গেছে। যদি এরকম হয় তাহলে উনি তো সেই 20% দখল পেল না, তাহলে এই ক্ষতিটা কার? জরিপ কারিগণ তো জরিপ করে চলে গেল, তাহলে ক্ষতিটা নিশ্চয়ই একজন ভূমি মালিকের। এই যে এইভাবে
অহরহ অসংখ্য জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রতিটা মৌজাতে যান এমন ভুলের পরিমাণ আপনি অ্যাভেলেবল ভুল পাবেন। আর এখান থেকেই কিন্তু দেওয়ানি মামলার উৎপত্তি হচ্ছে এবং এখান থেকে কিন্তু নতুন নতুন রেকর্ড সংক্রান্ত মামলার উৎপত্তি হচ্ছে। আর এই যে রেকর্ড সংক্রান্ত মামলা এখন পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপট আজকে পর্যন্ত আমি যে ভিডিওটা যখন তৈরি করছি তখন পর্যন্ত প্রায় 20.5 লক্ষ প্লাস দেওয়ানি মামলা ইতিমধ্যে বাংলাদেশে চালু রয়েছে। এই দেওয়ানি মামলার নিষ্পত্তির জন্য বা দেওয়ানি মামলা একেবারে পুরোপুরি সমাধানে আসার জন্য সরকার একের পর এক পদক্ষেপ নিয়েছে। এমনকি দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্য দেওয়ানি আইনটাও সংশোধন করা হয়েছে। সরকার এত সুন্দর একটা সংশোধনী পাশ করেছেন 2025 সালে এসে যে এখন থেকে কিন্তু দেওয়ানি মামলা চাইলেই কেউ আর কিন্তু দীর্ঘায়িত করতে পারবে না। যত বড় দেওয়ানি মামলাই হোক সাধারণত 2 থেকে 3 বছরের ভিতরে সেই মামলা নিষ্পত্তি করার একটা সুযোগ তৈরি করে দিয়েছে সরকার। তারপরে দেখা যাচ্ছে যে মামলার পরিমাণ কমছে না, একের পর এক মামলার পরিমাণ বৃদ্ধি হচ্ছে। এটার অন্যতম কারণ হচ্ছে এই রেকর্ডের ভুল। যখনই কোনো অঞ্চলে রেকর্ড পরিচালিত হচ্ছে তখনই কিন্তু এই ভুলগুলো হচ্ছে। এর জন্য যখন কোনো অঞ্চলে রেকর্ডের কথা বলা হয় তখন ওই অঞ্চলের সাধারণ মানুষের ভিতরে একটা ভয় কাজ করে, একটা ভীতি কাজ করে। তারা সকলে আতঙ্কিত হয়ে পড়ে। সকলে মনে করে যে আবারও যখন এলাকায় রেকর্ড আসে তখন নিশ্চয়ই জমির মালিকানা নিয়ে আমাদের সমস্যা হবে, অর্থাৎ জমি কম বেশি হয়ে যাবে, অথবা প্রকৃত মালিককে বঞ্চিত করে ভুয়া কোনো মালিককে হয়তো জমির মালিকানা প্রদান করা হবে। এই যে একটা ভুল, এই ভুল যেন কোনো মালিকের ভিতরে আর কাজ না করে, ভীতি যেন কাজ না করে, এটা নিশ্চিত করার জন্যই সরকারের পক্ষ থেকে সকল প্রকার অ্যানালগ পদ্ধতির যে জরিপ কার্যক্রম সেই জরিপ কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং বাংলাদেশের কোথাও আর কোনো ধরনের কোনো এই সংক্রান্ত জরিপ কার্যক্রম আর পরিচালিত হবে না। তবে এখানে সরকারের পক্ষ থেকে আপডেট ভার্সন হিসেবে এবার ডিজিটাল জরিপ নিয়ে আসা হয়েছে। ডিজিটাল জরিপের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, প্রতিটা থানার, প্রতিটা মৌজাতে এবার এই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে অর্থাৎ টোটাল স্টেশন ম্যাচিং ইউজ করা হবে, স্যাটেলাইটের সহায়তা নেওয়া হবে, এমনকি ড্রোন পদ্ধতি ইউজ করার মাধ্যমে আপনার প্রত্যেকটা মৌজায় সরেজমিনে উপস্থিত হয়ে জরিপ কারিগণ জমির মালিকানার সঠিক তথ্য প্রদানের ভিত্তিতে এবার এই বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম গ্রহণ করেছেন। ইতিমধ্যে বাংলাদেশের 4টি জেলাতে পরীক্ষামূলকভাবে এই ডিজিটাল জরিপের কার্যক্রম চলমান রয়েছে। তবে বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে নতুনভাবে এই জরিপ কার্যক্রম শুরু করার জন্য এখন পর্যন্ত বাংলাদেশ সরকার প্রায় $1800 কোটি অর্থাৎ 1800 কোটি হাজার টাকা বাংলাদেশ সরকার বরাদ্দ করেছে এবারকার বাজেটে। অর্থাৎ বাংলাদেশের প্রতিটা মৌজাতে এই ডিজিটাল সার্ভের আওতাভুক্ত নিয়ে আসা হচ্ছে এবং অ্যানালগ পদ্ধতির জরিপ কার্যক্রম বাতিল করে দিয়ে ডিজিটালভাবে জরিপ কার্যক্রমের ভিত্তিতে জমির মালিকানা এবার নিশ্চিত করা হবে। তবে এখানে ভূমি মালিকদের আবার 5টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যদি কোনো ভূমি মালিক এই 5টি শর্তের কোনো একটি শর্ত পূরণ করতে ব্যর্থ হয় তাহলে উক্ত ভূমি মালিক কিন্তু এই ডিজিটাল সার্ভেতে বা ডিজিটাল রেকর্ডে নিজের নামে উনি জমির মালিকানা পেতে ব্যর্থ হবেন। এখানে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভূমি মালিককে সচেতনতার সাথে এই 5টা বিষয়কে গুরুত্ব প্রদান করতে হবে। নতুবা পরবর্তীতে রেকর্ড পরবর্তী সময়ে আপনি জমির প্রকৃত মালিক হওয়ার পরেও যদি আপনি ডিজিটাল রেকর্ডে নিজের নামে জমি রেকর্ড করে নিতে ব্যর্থ হন তাহলে কিন্তু কখনো পরবর্তীতে আপনার পরিতাপ করা ছাড়া আপনি সহজে কিন্তু ওই রেকর্ড সংশোধন করে নিতে পারবেন না। এই জন্য আগে থেকে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার এলাকায় যখন রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে তার পূর্বেই আপনাকে 5টি বিষয় নিশ্চিত হতে হবে। 1 নম্বরে আপনার জমির দখলটা আপনাকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনি যে জমির প্রকৃত মালিক সেই জমির মালিক যে আপনি এটা যেমন আপনার ডকুমেন্টসে প্রমাণ করবে, ঠিক তেমনইভাবে জমিটা কিন্তু ফিজিক্যালি অর্থাৎ সরেজমিনে যখন রেকর্ড কারিগণ যাবে তখন অন্য কোনো পক্ষ যেন না বলে যে এই জমিটা আমাদের দখলে আছে, অর্থাৎ জমির মালিক আমরা। এটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। যদি জমি আপনার বেদখল হয়ে থাকে তাহলে অবশ্যই জমির দখল পুনরুদ্ধার করে বা জমির দখল পুনরুদ্ধার করার জন্য ইতিমধ্যে আপনি চাইলে কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা এবং 42 ধারা অনুযায়ী আপনি মামলা দায়ের করার মাধ্যমে আপনার দখল পুনরুদ্ধার করে নিতে আপনি সক্ষম। তাই যদি আপনার মালিকানা সকল ডকুমেন্টস রেডি থাকে তাহলে অবশ্যই আপনি আগে থেকে এই কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে আপনার বেদখল হয়ে যাওয়া জমির দখল আপনি আগে পুনরুদ্ধার করে নেন। নতুবা কখনো রেকর্ড কারিগণ আপনার জমি যদি আপনার বেদখলে থাকে তাহলে আপনাকে কখনো মালিকানা প্রদান করবে না। দ্বিতীয় পর্যায়ে আপনাকে যে ডকুমেন্টস অ্যারেঞ্জ করে রাখতে হবে সেটা হচ্ছে আপনার জমির দখল আছে, পাশাপাশি আপনি কুরাই সূত্রে মালিকানা লাভ করেছেন, কিন্তু আপনার একটা দলিল আছে, এমন একটা দলিল আপনি প্রদান করছেন যে দলিলে একাধিক দাগের রেফারেন্স দেওয়া আছে। বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি সাধারণত
ওয়ারিশ সূত্রে মালিকানা এমন জমি যদি ক্রয় করে থাকে কারোর কাছ থেকে বা যিনি ওয়ারিশ সূত্রে মালিকানা পেয়েছেন, সেক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ সময়ই তারা বন্টননামা কোনো দলিল করে না। এই বন্টননামা দলিল না করেই তারা কি করে, আপোষ মীমাংসার ভিত্তিতে ওই জমি নিজেদের ভিতরে ভাগ বন্টন করে নেয়। আর এই আপোষ মীমাংসার ভিত্তিতে ভাগ বন্টন করে নিয়ে ওই জমি নিজেরা এক একজন এক এক দাগ দখল করে বা এক একজন এক এক দাগ ভোগ দখলে রাখে, যখন প্রয়োজন হয় তখন বিক্রয় করে দেয়। কিন্তু এই সময় কিন্তু যদি কারোর বন্টননামা দলিল না থাকে, তাহলে উনি যখন রেজিস্ট্রেশন করতে যায় তখন অন্য ওয়ারিশরা যদি এগ্রি না হয় বা অন্য ওয়ারিশরা উপস্থিত থাকলেও কিন্তু যে ব্যক্তি যে দাগটা দখলে রেখেছিল ওই দাগে তার হিস্সা যতটুকু সে কিন্তু সেই পরিমাণ জমি রেজিস্ট্রেশন করে দিতে পারবে। যেমন ধরে নেই এক দাগে 50% জমি আছে, তাহলে ওরা 5 ভাই, তাহলে প্রত্যেকেই 10% করে জমির মালিক। ওখানে যে ভাইটা জমি বিক্রয় করছে ওই দাগে 50% জমি একজনকে বিক্রয় করে দিয়েছে এবং দখলও দিয়ে দিয়েছে এবং দলিলও তৈরি হয়েছে, কিন্তু দলিলে দেখা যাচ্ছে যে 10% জমি ওই দাগ থেকে উঠেছে, বাকি 40% জমি সে অন্যান্য আরও যে দাগে সে মালিকানা পাবে সেই সব দাগে রেফারেন্স দেওয়ার ভিত্তিতে সে ওখানে এই 50% তাকে রেজিস্ট্রেশন করে দিয়েছে। এভাবে যদি কেউ জমি বিক্রয় করে তাহলে রেকর্ড যখন আসবে এলাকাতে তখন রেকর্ড কারিগণ কিন্তু আপনি যখন দলিলটা নিয়ে হাজির হবেন যে আমি এই দাগে 50% জমি কিনেছি, এই 50% জমি আমার নামে রেকর্ড করে দেওয়া হোক এবং এই দাগটা আমাকে প্রদান করা হোক, রেকর্ড কারিগণ কিন্তু কখনোও দিবে না। রেকর্ড কারিগণ আগেই দেখবে যে আপনার দলিলে বিস্তারিত কি লেখা আছে। যদি তফসিলের ভিতরে দেখে যে মালিকানা যে ধারাবাহিক বিবরণে তফসিলের ভিতরে যদি এমন দেখে যে আপনার 5টা দাগে রেফারেন্স দেওয়া আছে বা 10টা দাগে রেফারেন্স দেওয়া আছে, তাহলে আপনাকে ওই 5টা বা 10টা দাগের রেফারেন্স অনুযায়ী কিন্তু আপনাকে রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে দিবে, কখনো আপনাকে এক দাগে রেকর্ড দিবে না। তাহলে এখানে আপনার করণীয় কি থাকতে পারে? এখানে আপনি এখন একটাই করণীয় থাকতে পারে, সেটা হচ্ছে আপনি যে দাগে এখন দখলে আছেন আর আপনার ওই দলিলে যে যে দাগে রেফারেন্স দেওয়া আছে ওই দাগের মালিকদের সাথে আপনি একটা এওয়াজ বদল দলিল করে নিতে পারেন। যদি এওয়াজ বদল দলিলটা আপনি করে নিতে পারেন তাহলে রেকর্ডের সময় ওই সকল ওয়ারিশরাও কখনো কোনো বাধা প্রদান করতে পারবে না এবং রেকর্ড কারিগণকেও আপনি দলিল দেখানোর মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি এক দাগে জমি রেকর্ড করে নিতে পারবেন। দ্বিতীয় যে প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে বলা হচ্ছে বা যে প্রমাণ আপনার কাছে রাখতে বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার জমির খাজনাটা আপডেট রাখতে হবে। অনেকে এই বিষয়টা গুরুত্ব দেয় না, অনেকে কিন্তু মনে করে যে যখন রেকর্ড আসবে তখন আমি খাজনা প্রদান করে আমি রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে নেব। এটা কিন্তু অত্যন্ত ভুল একটি সিদ্ধান্ত। অবশ্যই আপনার এলাকায় রেকর্ড আসার পূর্বেই আপনার যে জমি সেই জমির যদি শুধুমাত্র দলিল থাকে তাহলে দলিলটা নামজারি করে নিন, অনতিবিলম্বে নামজারি করে নিতে হবে এবং দলিল নামজারি করে নেওয়ার মাধ্যমে আপনি ওই নামজারি খতিয়ান অনুযায়ী প্রত্যেক বছর খাজনা প্রদান করতে থাকেন। অবশ্যই আপনার খাজনা যেন আপডেট থাকে, এটা মাথায় রাখবেন। সরকার কিন্তু ঘোষণা দেওয়ার মাধ্যমে যে কোনো সময় আপনার এলাকায় এই ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করবে, কিন্তু আপনি কিন্তু তৎক্ষণাৎ আপনার খাজনা পরিশোধ করার সুযোগটা পাবেন না। তাই অনতিবিলম্বে আপনার দলিল আছে, আপনার নামজারি খতিয়ান আছে, আপনার যেন খাজনাটাও আপডেট থাকে। চতুর্থ পর্যায়ে আপনাকে যে প্রমাণটা সংগ্রহে রাখতে বলা হচ্ছে সেটা হচ্ছে আপনি উত্তরাধিকার সূত্রে মালিক, কিন্তু আপনার অন্যান্য ওয়ারিশদের সাথে ভালো কম্প্রোমাইজ নেই, অর্থাৎ ভালো আন্ডারস্ট্যান্ডিং নেই। আপনাদের ভিতরে এমন একটা কোনো নেগোসিয়েশন নেই যে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির ভালো একটা গুড রিলেশন আছে, এমন কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে কি করতে পারেন? সেক্ষেত্রে মনে রাখবেন যে সকল ওয়ারিশ সম্মিলিতভাবে এক জায়গায় বসে একটা বাটোয়ারা দলিল করে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। যখন আপনাদের পৈতৃক সম্পত্তি তখন অবশ্যই এই বাটোয়ারা দলিল অনুযায়ী আপনাদের মালিকানা নিশ্চিত করতে হবে, নতুবা রেকর্ডের সময় কিন্তু জমির দখল নিতে বা দখল কে কোন দিকে নেবে এটা কিন্তু আপনাদের ভিতরে মারাত্মক সমস্যা তৈরি হবে। আর এই সমস্যা থেকে যদি বাঁচতে চান, যদি রক্ষা পেতে চান, তাহলে অবশ্যই আপনাদের আগে থেকে একটি বন্টনামা দলিল করে নিতে হবে। আর যদি এমন মনে হয় যে না আমাদের ভিতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না, যখন রেকর্ড আসবে তখন আমরা সকলে উপস্থিত থেকে যার যার মতন সেই অর্থাৎ এখন যারা ভোগ দখলে যেভাবে আছে এইভাবে আমরা রেকর্ড করে নেব, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরও কার কখন মৃত্যু হয়, কে কেমন দুনিয়া থেকে চলে যাবে, এটা আমরা কেউ জানি না। এই জন্য আগে থেকে কোনো ধরনের সমস্যা যেন তৈরি না হয় এটা নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই আপনাদের এই পদ্ধতিতে একটা বন্টনামা দলিল তৈরি করে নেওয়া উচিত। পঞ্চম পর্যায়ে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যদি এমন হয় অর্থাৎ আপনার জমির দখল ঠিক আছে, আপনার দলিল ঠিক আছে, আপনার নামজারি বা খাজনা প্রদান করা সব কিছু ঠিক আছে, এমনকি আপনার উত্তরাধিকার দিক থেকে মালিকানা সঠিক আছে, তবে একটা বিষয় নিশ্চিত করে রাখবেন সেটা হচ্ছে আপনার দলিল নেই, ডকুমেন্টস, অন্য কোনো কাগজ নেই, কিন্তু
সরি, আপনার সকল কাগজ আছে কিন্তু সর্বশেষ রেকর্ডে আপনার নাম নেই। যদি এমন হয়, অর্থাৎ আপনার এলাকায় সর্বশেষ যে আরএস রেকর্ডটা হয়েছে ধরে নিলাম, বা বিআরএস বা বিএস সার্ভিস যেটাই হয়েছে, সেই রেকর্ডে আপনার মালিকানা নেই, অন্য কোনো ভুল ব্যক্তির নামে মালিকানা চলে গেছে, তাহলে আপনাকে অবশ্যই রেকর্ড সংশোধনী মামলা প্রদান করতে হবে। যদি কেউ আপনাকে এমন কোনো ভয় দেখায় যে না রেকর্ড সংশোধনী মামলা করার দরকার নেই, তাহলে আপনার রেকর্ড সংশোধনী মামলা নিষ্পত্তি হতে অনেক সময় লেগে যাবে। আপনি কারো কথা শুনবেন না, অনতি বিলম্বে আপনার রেকর্ড সংশোধনের জন্য আপনি একজন ভালো অ্যাডভোকেটের সাথে শরণাপন্ন হয়ে আপনি যত দ্রুত সম্ভব মামলা দায়ের করেন। মনে রাখবেন, আপনার জমির মূল্যের উপরে নির্ভর করে এই রেকর্ড সংশোধনী মামলা কিন্তু জেলা জজ আদালতে যাবে নাকি সহকারী জজ আদালতে যাবে, এটা আপনার অ্যাডভোকেট সাহেব জানিয়ে দেবে, এবং সেই অনুযায়ী উনি যখন পদক্ষেপ গ্রহণ করবেন তখন খুব দ্রুতই কিন্তু আপনার এই রেকর্ড সংক্রান্ত যে ভুলটা সেটা সমাধান করে আপনি মালিকানা ফেরত পাবেন। আর যতক্ষণ পর্যন্ত আপনি রেকর্ড সংক্রান্ত ভুলটা সমাধান করে মালিকানা ফেরত নিতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন আপনি কিন্তু কখনো ওই জমি বিডিএস রেকর্ডও আপনার নামে রেকর্ড করতে পারবেন না, যত আপনার মালিকানা সকল লিগাল ডকুমেন্টসগুলো থাকুক না কেন। তাহলে প্রিভিয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে সরকারের পক্ষ থেকে এবার এমন একটা রেকর্ড নিয়ে আসা হচ্ছে যেটাকে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বলা হচ্ছে, এবং সকল রেকর্ড অর্থাৎ পূর্বে সকল রেকর্ডে কার্যক্রম রহিত রাখা হয়েছে, আপাতত বন্ধ বা স্থগিত করে দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে বিডিএস রেকর্ডের আলোকেই সকল ব্যক্তির মালিকানা নির্ধারিত হবে।